ফ্যাসিস্ট স্বৈরাচার পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো, আমরা ধারণ করতে পারবো, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য। তাই আমাদেরকে বাংলাদেশের মানুষের যদি মালিকানা ফিরিয়ে দিতে হয়, তার মূল ভিত্তি হচ্ছে, তার বাহক হচ্ছে যে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এর কোন দ্বিতীয় অল্টারনেটিভ নেই। যে গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার, সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। আমরা সেই কাজের আশেপাশে নাই, কিন্তু আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি, মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে আমাদের মধ্যে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে। এখানে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক। আমরা 31 দফা সংস্কার দিয়েছি, তার আগে 27 দফা বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার আগে 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিশন 2030 মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখন এখন যারা সংস্কারের কথা বলেছে এদের কারোর চেহারা আমরা দেখি না, আর এদের অনেকের রাস্তায় ছিল না। এরা এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আন্দোলন সংগ্রামে। আর এদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে চেহারা উকি ঝুঁকি মেরেছে, যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয়নি। এখন গর্ত থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের ইয়ে দিচ্ছে, কি বলে তালিম দিচ্ছে, সংস্কারের তালিম দিচ্ছে তারা আমাদের। আরে শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটাকে তো মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে, নতুন বাংলাদেশ আমরা করবো, এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি। আমরা নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কারের কথা বলছি না তো, আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি। 27 দফা বিএনপি ছিল, আমরা যখন যুগপথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখন ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে এটা 31 দফায় দিয়ে দেওয়া হয়েছে, এবং 31 দফার সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, সেই কোথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 31 দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছি, লোকজনের কাছে তুলে ধরছি 31 দফা। বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে এর আগে কোনোদিন দেখেছেন আপনারা? কোনোদিন দেখেন না। এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে, তাদের সমর্থন চাচ্ছে। কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই, বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নাই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে, তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। ইতিমধ্যে আমরা পরিষ্কার ভাবে বলেছি, বিভিন্ন বক্তারা বলেছেন, পরিষ্কার ভাবে বলেছি, যে সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেইগুলোর জন্য আমরা প্রস্তুত। দেরি কেন? দেরি কেন? আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে, সব রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে, আমরা তো অপেক্ষা করছি ঐক্যমত কোথায় হবে। ওনারাও বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে, আমরাও বলছি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না কেন? আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি, ওইটা বলতে দ্বিধা কোথায়?
ওইটা না বলে খালি সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আরে সংস্কার তো প্রস্তাব দেওয়াই আছে, আরে বলুন না কোথায় ঐক্যমত হয়েছে, এই কথাটা জানাচ্ছে না তো জানি। আর যদি ঐক্যমত যেখানে হবে না সেখানে আমরা কেউকে বাংলাদেশের এখন মালিক বানাই নাই, তারা আমাদের জন্য সংস্কার করে যাবে। যেখানে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে, জনগণের কাছে যাবে, তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, সেইখানে বাকি সংস্কার হবে, যেগুলো তো হবে না। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। কেউ যদি মনে করে তাদেরকে ওই শেখ হাসিনার মালিকানা এখন অন্য কারো হাতে গেছে, তারা দেশের সিদ্ধান্ত নেবে, জনগণ কি চাই না চাই তার কোন তোয়াক্কা করবে না, সেই মালিকানা কাউকে দেওয়া হবে না। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, তারা সিদ্ধান্ত নেবে। যেখানে ঐক্যমত হবে না তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কি সংস্কার হবে। সংসদে আলাপ হবে, আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদের বাইরেও আলোচনা হবে, তারপরে এগুলো সংসদে পাশ হবে। গণতন্ত্রকে বিশ্বাস করি, এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, একটাই পথ। আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি। শেখ হাসিনা যে স্বৈরাচার খুদে খুদে স্বৈরাচার দেখে গেছে, আমি তো তার লক্ষণ দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যাওয়ার এই 15 বছরে আমাদের মধ্যে ছোট ছোট কিছু স্বৈরাচার সৃষ্টি করেছে, আচরণে এরকমের প্রকাশ পাচ্ছে। আপনি জিম্মি করে আপনি আপনার কি বলে নিজের সুযোগ সুবিধা মতো আপনি দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, জনগণকে বাইরে রেখে। এটা তো বাংলাদেশে হবে না, ওটার দিন শেষ হয়ে গেছে। যেখানে ঐক্যমত হবে না আমাকে জনগণের কাছে এর বাইরে কোনো সুযোগ নেই। কাউকে মালিকানা দেওয়া হয়নি যে তারা বসে বসে সংস্কার করবে আর আমরা সব মেনে নেব তাদের কথা, এটা তো বাংলাদেশে হওয়ার সুযোগ নেই। সুতরাং আজকে আরো কথা আছে, যেটা হচ্ছে এই যে একটা দেশকে একটা আন্তর্জাতিক রাজনীতি যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। এই যে মানবিক করিডোরের অর্থটা কি, এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোন রাজনীতিবিদ তো জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ছেড়ে দিয়ে যেতে চাচ্ছি? কি স্বার্থে, কার স্বার্থে? এই প্রশ্নগুলো তো সামনে চলে আসছে। এবং কারা এর পেছনে কাজ করছে? এই লোকগুলো কারা? নির্বাচিত সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে সমস্ত রাজনৈতিক দলের সাথে করতে হবে। এবং নির্বাচিত হলেও যদি কালকে নির্বাচিত সরকার হয় বাংলাদেশে, তাদেরকে এই ধরনের সিদ্ধান্তে আসতে হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে দিতে হবে। এগুলো সহজ ব্যাপার। একটা পর একটা সিদ্ধান্ত, এই যে বিনিয়োগের, এই যে একটা মানে মনে হচ্ছে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, আচার আচরণের ভাবভঙ্গি, কথাবার্তা, যেখানে বিনিয়োগের একটা স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে বাংলাদেশে। গত 9 মাসে 9-10 মাসে বাংলাদেশের বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে। আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। নাম বলতে চাই না আমি, কেউ তো বোকা না। যতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার আর আসবে, কোন বিনিয়োগ বাংলাদেশের কোন বিনিয়োগকারী সেই রিস্ক এখানে নেবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে এটা। তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা, নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোন শর্ট টার্ম ব্যাপার, এটা লং টার্ম ব্যাপার। যতক্ষণ বাংলাদেশের নির্বাচিত সরকার আসবে না, স্থিতিশীল দেশ হবে না, তারপরে সেই সরকারের বিনিয়োগ, তারপরে নীতিমালা কি হবে,
চিন্তা ভাবনা দেখে বাংলাদেশে বিনিয়োগ আসবে। এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগের সরবরাহ হয়েছে। আমি তো ছিলাম ওখানে, বিনিয়োগ যে সম্মেলন হয়েছে, আমরা তো তাদের সাথে কথা বলেছি। তাদের একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন কবে হবে? যারা আসছে একটা শেষ প্রশ্ন করছে। সব বুঝলাম, ভাই আপনাদের নির্বাচনটা কবে, এটা বলে না, এটা হচ্ছে শেষ প্রশ্ন। এইটাকে আপনি নির্বাচনকে নিয়ে যদি আপনি এই যে এই কথাগুলো শেখ হাসিনা বলতো, আপনাদের মনে নেই? আরে আমি তো বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে, তো নির্বাচন এগুলো তো প্রয়োজন নেই আপাতত। মানবাধিকার অধিকার এগুলো তো ইম্পর্টেন্ট না, আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি। এখন এরকম কিছু কিছু কথা আমি শুনতে পাচ্ছি ইত্যাদি, যে আমি তো এখানে অনেক কিছু হচ্ছে। আমি তো বলছি কারো চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না, বাংলাদেশের বিনিয়োগকারীরা করবে না, বিদেশিরাও করবে না। এই প্রশ্নটা পরিষ্কার হওয়া দরকার। এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখে আমার বাংলাদেশে অনেক কিছু হচ্ছে। নির্বাচিত সরকার ব্যতীত অর্থনৈতিক কার্যক্রম আপনি বিনিয়োগের মাধ্যমে দেশের যে আগামী দিনের যে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর যে বড় বিষয়টা আছে সেটা সম্ভব হবে। যাই হোক, আমরা এখন সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ আছি। জাতি, অনেকের মধ্যে জাতিকে দ্বিধাবিভক্ত হচ্ছে, আমি কোনো দ্বিধাবিভক্ত দেখছি না। একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি জিম্মি করে বাংলাদেশকে মনে করে তাদের জায়গায় নিয়ে যাবে, সেটা বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে, নির্বাচিত জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে, এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্যবদ্ধ। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোন সুযোগ নেই, এবং সেটা সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে, সরাসরি ভোটে, যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে, বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার সংসদ ব্যতীত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে না। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো শুরু হয় নাই, আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরে শুরু হবে, এবং সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেখানে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জনগণের মধ্যে আছে, তরুণ প্রজন্মের মধ্যে আছে, সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটাই হচ্ছে প্রশ্ন। নির্বাচন বন্ধ করি না, নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে, এর বাইরে কিছু করার সুযোগ নেই। সুতরাং যারা আজকে দ্বিধাগ্রস্ত করলে এই যে বিভক্তির কথা বলছে, কোন বিভক্তি নেই, আমি কোন বিভক্তি দেখছি না। চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ একটা কথা বলেছে, অনুগ্রাউন্ডের মতো মাঠ ভর্তি হয়ে তার 3 গুণ মানুষ রাস্তায় ছিল, যারা ঢুকতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় মানুষের, এবং বাংলাদেশের মানুষের অধিকার যে বলেছেন, বাংলাদেশের মানুষের মালিকানা ব্যাপারে যে ওনার কাজগুলো, এগুলো কিন্তু সব ব্যক্তিগত পর্যায়ে, উনি কোনো ইনস্টিটিউশনালি কোনো কাজ করেন নাই, প্রাতিষ্ঠানিক ভাবে কিছু করেন নাই। যেখানে যা দরকার সেই জন্য উনি হানা দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। সবার মধ্যে দেশের জন্য ভালোবাসার মাধ্যমে এক জায়গায় আসার যে প্রেরণা, সেটা উনি জুগিয়েছে, এবং উনি কারো কাছে যেতে দ্বিধাগ্রস্ত হন। আমার মতো একজন ছোট রাজনীতিবিদ, জাফরুল্লাহ ভাই কতবার যে আমার সাথে কথা বলেছে, কতবার যে টেলিফোন করেছে, আর ওনার টেলিফোন মানে তো উনি জাফরুল্লাহ ভাইকে বুঝতে পারছেন না যে আমার টেলিফোন টোটালি গভর্নমেন্টের সার্ভেইলেন্স, আমার স্ত্রীর টেলিফোন সার্ভেইলেন্স, আমার ছেলের টেলিফোন গভর্নমেন্ট সার্ভেইলেন্স, আমার বাসার যারা কাজ করে আমার ড্রাইভার সহ সব সার্ভেইলেন্স। জাফরুল্লাহ ভাই একটু বুঝাতে পারি না আমি, জাফরুল্লাহ ভাই আপনি যে কথাগুলো বলতেছেন
আপনি আমার যে কথাগুলো বলতে সব কিন্তু সরকারের লোকজন সরাসরি এগুলো সব শুনতেছে, কিন্তু ওনার তো সেই ব্যাপারে উনি যে একটা সাহসী মানুষ, একটা দুঃসাহসী মানুষ, যে উনি এই ব্যাপারে কোনো ওনার কোনো কি বলে তোয়াক্কা করতেন না। কারণ ওনার মনে হচ্ছে আমি তো বাংলাদেশের, উনি তো নিজের জন্য কাজ করছেন, উনি বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য দেশপ্রেমিক মানুষ হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন খোলাখুলি ভাবে। এবং আমার যে ওরা যে এই খবরগুলো পাচ্ছে, ওরা যে এই খবরগুলো জানছে, সেই ব্যাপারে ওনার কোনো তোয়াক্কা নেই। এবং এই খবর পাওয়ার পরে সরকার কি কি ব্যবস্থা নেবে সেটা উনি চিন্তা করছেন। এরকম একটা মানুষ যার মনের করে দিয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য। আমি তো বলছি ওনার সার্বিক যে অবদান বাংলাদেশের স্বাধীনতা একটা লাইফ ফেলিয়েছে, যুদ্ধ করেছে, যুদ্ধ করে পুরো যুদ্ধ একজন হাসনাত যে ভালোভাবে বলেছেন যে মুক্তিযোদ্ধা, উনি মুক্তি পর্যন্ত মুক্তিযোদ্ধাই ছিলেন, আমি তো মুক্তিযোদ্ধা ছিলাম, সঠিকভাবে বলেছেন, উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। তো আমি তো বলছি ওনার যদি মূল্যায়ন করতে হয়, আমাদের একটা ছোটখাটো এই পরিসরে দাসুমা ভাইয়ের অবতারণা মূল্যায়ন কি আমরা বলতে পারবো কিছু কথা। এই আমাদের শফিক হক, সাইফুল হক ভাই যেটা বলেছে